বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয় কৃষ্ণ ভদ্রের। কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান সুজয় কৃষ্ণ ভদ্র এবং সেখানে অর্থাৎ ডিভিশন বেঞ্চেও কিন্তু আমরা যেটা দেখলাম যে অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের যে রায় ছিল তার উপর হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আরও একবার আপনাদের জানাই, সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার কারণ কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ যেটা ছিল অর্থাৎ সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল তাতে হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, অমৃতা সিনহা সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের উপর আপাততভাবে ডিভিশন বেঞ্চ কোন রকম হস্তক্ষেপ করল না এবং ডিভিশন বেঞ্চের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই অমৃতা সিনহা তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ বাস্তবায়িত হয়েছে। ফলত সুজয় কৃষ্ণ ভদ্র সেটাকে চ্যালেঞ্জ করে যে আবেদন করেছিলেন সেই আবেদনের এই মুহূর্তে আর কোনো গ্রহণযোগ্যতা বা সেই এই মুহূর্তে আর কোনো সারবত্তা নেই। ফলত সেই কারণেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে তার এই আবেদন অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর এই আবেদন খারিজ করা হয়েছে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে আরো নির্দেশে বলা হয়েছে যে এর পরে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা বা তার ব্যবহার কোথায় কোথায় হবে বা কোথায় কোথায় হবে না সেই বিষয়ে চূড়ান্ত নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেবেন। এখন প্রশ্ন উঠতে পারে যে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আরেক বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে যাওয়ার কথা বিচারপতি সৌমেন সেন কেন বললেন? তোমার মনে থাকবে যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন সুজয় কৃষ্ণ ভদ্রর এই মামলা হয় তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু প্রাথমিক পর্যায়ে নির্দেশ দিয়েছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে, কিন্তু সেই নমুনা সংগ্রহ করলেও সেটাকে নিম্ন আদালতে যখন বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শুরু হবে সেখানে প্রমাণ হিসাবে তারা ইউজ করতে পারবেন কিনা সেটা কলকাতা হাইকোর্ট ঠিক করবে বা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ঠিক করবে। সেই কারণেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বা তার ব্যবহারিক প্রয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার তার উপরে ছেড়েছে ডিভিশন বেঞ্চ। এখন তোমাকে পাশাপাশি বলবো যে বিচারপতি সৌমেন সেনের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য এই মামলার ক্ষেত্রে করা হয়েছে এবং সেখানে বিচারপতি সৌমেন সেন তিনি কিন্তু বলছেন যে আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে এবং আইন মেনে এই ধরনের কণ্ঠস্বরের নমুনা দিতে কোনো অভিযুক্ত তিনি কিন্তু অস্বীকার করতেই পারেন এবং এর পাশাপাশি তিনি যেটা বলছেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেন যেটা বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা একেবারেই ঠিক কাজ করেননি। কেন তিনি এমনটা বলছেন তার কারণ হলো এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে যেহেতু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একটি নির্দেশ আগে থেকেই আছে তার প্রেক্ষিতে এই একই ধরনের নির্দেশ আবার বিচারপতি অমৃতা সিনহা দিয়ে তিনি কিন্তু ঠিক কাজ করেননি এবং তিনি কিন্তু বলছেন অর্থাৎ বিচারপতি সৌমেন সেন খুব স্পষ্ট করে বলছেন যে এটা বিচার বিভাগীয় পরিকাঠামো এবং বিচার বিভাগীয় আচরণবিধির ক্ষেত্রে একেবারেই ঠিক উদাহরণ নয় এবং তিনি বলছেন যে এই ধরনের প্রবণতা অর্থাৎ একটি বেঞ্চে যখন এই মামলা বিচারাধীন রয়েছে সেই এক ধরনের নির্দেশ অন্য একটি বেঞ্চ দিচ্ছেন সেই প্রবণতাও কিন্তু মারাত্মক প্রবণতা। ফলত এই একটি বেঞ্চে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বাস্তবায়িত করার জন্য ইডির তরফে তারা অন্য বেঞ্চে কেন আবেদন জানাবেন সেই ধরনের প্রশ্ন কিন্তু আজকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে ওঠানো হয়েছে। ধন্যবাদ সৌভিক।